আপনারা শুনতে চলেছেন এহসান চৌধুরীর লেখা নরসিংহপুরের পিশাচ তাশউইক অডিও বুকে। ঘৌল ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে পিশাচ। এই পিশাচ নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে নানান কাহিনী প্রচলিত আছে। পিশাচ সম্পর্কে যতদূর জানা যায় তা হলো এরা মানুষের আকৃতিতে এক ধরনের প্রাণী। প্রধানত পুরাতন গোরস্থানে অথবা শ্মশানে দেখা যায় এদের, তাও যে সে শ্মশান নয়, লোকালয় থেকে বহু দূরে মহাশ্মশান এদের প্রিয় আবাসস্থল। মৃতদেহের মাংস এদের প্রধান খাদ্য। শোনা যায় এইসব পিশাচ মানুষের আকৃতি ধারণ করে চলাফেরা করলেও ইচ্ছা অনুযায়ী নিজেদের রূপ বদলাতে পারে। অনেক ক্ষেত্রে কিছু কিছু তান্ত্রিক বা শক্তির সাধকেরা পিশাচদের মতো মৃতদেহ ভক্ষণ করে থাকে। সেক্ষেত্রে এরা যথার্থ পিশাচ না হলেও পিশাচের আকৃতি হতে পারে। আদতে নরমাংসের স্বাদই সম্পূর্ণ আলাদা এবং অতি উপাদেয়। একবারে স্বাদ পেলে মানুষ, পিশাচ বা জীবজন্তু সহজে তা ভুলতে পারে না। নরমাংস বিশেষ সম্প্রদায়ের কাছে মহামাংস হিসেবে পরিচিত। কোনো কোনো ক্ষেত্রে লুপ্ত সাধনার জন্য নরবলি দিয়ে মহামাংস ভক্ষণের রেওয়াজ পৃথিবীর কোনো কোনো অঞ্চলে প্রচলিত আছে। বড় ভয়ঙ্কর এই তান্ত্রিক সাধনা, ভয়াবহ তার বিবরণ। এমনই এক পিশাচকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই কাহিনী। বলা যায় লোমহর্ষক কাহিনী। প্রথমেই বলে নেওয়া ভালো যে আমি এই ঘটনার প্রত্যক্ষদর্শী নই, তবে যার সাক্ষাতে এই ঘটনাটি ঘটেছে সেই রঘুনন্দন মিশ্রাজির মুখ থেকে এই কাহিনীটা আমি শুনেছি, এবং আমি যা শুনেছি তার অবিকল একটা প্রতিলিপি দেওয়ার চেষ্টা করছি। রঘুনন্দন মিশ্রাজির সাথে আমার হঠাৎ পরিচয় মুঘল সরাই জাংশনে। করেসপন্ডিং ট্রেন ধরতে প্রথম শ্রেণীর বিশ্রামাগারে অপেক্ষা করছিলাম আমরা দুজনেই। মুঘল সরাই কর্মব্যস্ত জাংশন, অনবরত ট্রেন আসছে আর যাচ্ছে। এই ব্যস্ততা, হইচই ও যান্ত্রিক শব্দের কারণে খুব একটা স্বস্তি ছিল না। মনে মনে প্রত্যাশা করছিলাম কখন আমার ট্রেন আসবে। ট্রেন লেট থাকায় আমার পাশে বসা পাকা চুলের ভদ্রলোকের সঙ্গে এটা ওটা আলাপ চালিয়ে সময় কাটাচ্ছিলাম। শেষ পর্যন্ত ভদ্রলোকের নিজস্ব অভিজ্ঞতার এক ভয়ঙ্কর পিশাচ কাহিনী আমাকে শ্বাসরুদ্ধ করে রাখলো সারাটা সময়। ভদ্রলোকই রঘুনন্দন মিশ্রাজি। তিনি কাহিনীটি বলা শুরু করলেন। আমি তখন দক্ষিণ বিহারের নরসিংহপুর জমিদারি স্টেটের সহকারী নায়েব। বয়স কম, ডাক সাইটে জোয়ান, গায়ে অসুরের শক্তি। লাঠি হাতে নিলে একাই 4-5 জন লাঠিয়ালের মহড়া নিতে পারতাম। রোজ ভোরে উঠে আমার প্রধান কাজ ছিল জমিদারির বাছা বাছা লাঠিয়ালদের সাথে নিয়ে চর্চা করা। জমিদারবাবু নিজেও খুব ভালো লাঠিয়াল ছিলেন। তিনিও আসতেন মাঝে মাঝে আমাদের সাথে লাঠি ধরতে। কাজেই উৎসাহ বাড়ত সকলের। ইংরেজ রাজত্ব তখন, জমিদারদের দুর্দণ্ড প্রতাপ। জমিদারের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। কাউকে ধরে আনতে বললে পাইক বরকান্দাজরা বেঁধে আনত। ট্রু করার সাহস ছিল না কারো। এমনই শাহী দিন ছিল তখন। খাজনা দিতে অক্ষম প্রজাদের উপর যে অকথ্য অত্যাচার চালানো হতো তা ভাষায় প্রকাশ করা যায় না। মারধর ছিল নিত্যদিনের ব্যাপার। বেয়ারা প্রজাদের নির্যাতন করার জন্য কাচারি ঘরের নিচে ভূগর্ভের বন্দিশালায় আটক রাখা হতো মাসের পর মাস। বন্দিশালাটা এমনই এক জঘন্য স্থান। কিছুদিন সেখানে আটক থাকলে যে কেউ পাগল হয়ে যেত। সহকারী নায়েব হিসেবে সেই বন্দিশালা দেখবার সুযোগ হয়েছিল আমার। ভূগর্ভে পাথর দিয়ে তৈরি অন্ধকার স্যাঁতস্যাঁতে ছোট ছোট প্রকোষ্ঠ। প্রকোষ্ঠগুলো 2 ধারে 2 সারিতে সাজানো। মাঝখান দিয়ে অপ্রশস্ত করিডোর, যেখান দিয়ে এ মাথা থেকে ও মাথায় যাওয়া যেত। বছরের পর বছর জমে থাকা ময়লা আবর্জনায় স্থানটা পুঁথিগন্ধময়। মশা মাছির কথা বাদই দিলাম, সাপ, বিছা, পোকামাকড় কি নেই সেখানে।
বন্দিশালার পেছন দিয়ে ঘাগি নদী প্রবাহিত। নদীতে খুব বেশি রকম জল বাড়লে বন্দিশালার মেঝে ডুবে যেত, দাঁড়িয়ে থাকতে হতো বন্দীদের। এমন এক জঘন্য পরিবেশে মানুষকে আটকে রেখে তার উপর চলত বিভিন্ন ধরনের শাস্তি। কেউ কেউ 2-4 দিনের মধ্যে মারা যেত, কেউ বা টিকতো 2-1 মাস, আবার কেউ কেউ পাগল হয়ে চিৎকার করত সে বন্দিশালার মধ্যে। পাথরে পাথরে তার আর্তনাদ ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে সে অন্ধকার বন্দিশালা শিহরিত হয়ে উঠত নিত্যদিন। আমরা যারা ওদিকে কালে ভদ্রে যেতাম শুনতাম সেই রক্ত হিম করা ভয়ঙ্কর আর্তনাদ। মাঝে মাঝে যে খারাপ লাগতো না তা নয়, কিন্তু কি করা, যার নিমক খেয়েছি তার সঙ্গে তো নিমক হারামি করতে পারি না, সুতরাং মুখ বুঝে সব সহ্য করতাম। জমিদার বাবু ছিলেন শাক্ত সম্প্রদায়ের লোক, দারুণ কালী ভক্ত। গভীর রাতে কালী মন্দিরে একা একা পূজা অর্চনা করতেন। সেই সময় তার রূপ অতি ভয়ঙ্কর থাকত। পরনে লাল চেলি, কপালে ত্রিপুণ্ডক, গলায় রুদ্রাক্ষের মালা। অতিরিক্ত ভাং সেবন করায় চোখ থাকত জবা ফুলের মতো লাল। কথা বলতেন মনে হতো যেন ধমক দিচ্ছেন। আমরা সবাই তটস্থ থাকতাম তার ভয়ে। শুনেছিলাম সেই মন্দিরের তলা থেকে মাটির নিচের এক সুড়ঙ্গ পথ এসে পৌঁছেছে কাছারি বাড়ির নিচের বন্দিশালায়। দূরত্ব প্রায় 400 গজ হবে। জমিদার বাবু মাঝে মধ্যে সেই সুড়ঙ্গ পথ ধরে বন্দিশালায় যাওয়া আসা করতেন। কাছারি বাড়ির এক ধারে ছোট একটা ঘর দেওয়া হয়েছিল আমাকে। একা মানুষ, দিব্যি চলে যেত আমার। সেই ঘরের ধার দিয়েই ভূগর্ভের বন্দিশালায় নামার সিঁড়ি। সিঁড়ি ধরে নামলে প্রথমে পড়বে একটা লোহার গেট। গেটে ভোজপুরি দারোয়ান মোটু সিং সবসময় বন্দুক হাতে পাহারায় থাকত। লোহার গেট পার হলে লম্বা সুড়ঙ্গ, সুড়ঙ্গের মাথায় বন্দিশালা। বন্দিশালার মাঝ দিয়ে লম্বা করিডোর, দুপাশে সার সার ঘর, দেওয়ালে জ্বলত মশাল। সেই করিডোর গিয়ে শেষ হয়েছে বাঁক নিয়ে। বাঁকের মাথায় লোহার গেট। গেটে সবসময় ঝুলত ভারী তালা। গেটের পর অন্ধকারে বাঁক নিয়ে টানেলটা হারিয়ে গেছে। রাতে বন্দিশালায় ঢোকা সম্পূর্ণ নিষেধ। কোনো বন্দীকে মুক্তি দেওয়া বা নতুন কোনো বন্দীকে কক্ষে ঢোকানোর কাজ সাধারণত দিনের বেলায় করা হতো। অবশ্য সেখানে দিন বা রাতের কোনো প্রভেদ ছিল না। সব সময় মিটমিট করে মশাল চলত। তবে এটাই ছিল জমিদার বাবুর হুকুম, আর এই হুকুম অগ্রাহ্য করার ক্ষমতা ছিল না কারো। ইতিমধ্যে বন্দিশালা সম্বন্ধে অনেক গুজব শুনেছিলাম রাতে সেখানে প্রেত শক্তির আনাগোনা ঘটে। মৃত বন্দীদের লাশ টানেলের মাথার লোহার গেট খুলে ওদিকে ফেলে দেওয়া হয় পিশাচদের কাছে। আর এসব কাজ খোদ জমিদার বাবুর তদারকিতে সম্পন্ন হয়, কারণ ওদিকের তালার চাবি শুধুমাত্র তার কাছেই থাকে। ওই গেটের ওপারে কি আছে না আছে সে খবর কারো জানা ছিল না। জমাট অন্ধকারে ঠাহর হতো না কিছুই। তবে জল্পনা কল্পনা চলতো যে ওদিকে বাঘ জাতীয় কোনো মাংসাশী জানোয়ার বা পিশাচ টিশাচ থাকতে পারে, কারণ গেটে তালা দিয়ে আসার পরপর শোনা যায় কোনো ক্রুদ্ধ প্রাণীর গড়গড় আওয়াজ, মাংস ও হাড় কামড়ানোর শব্দ। তবে সেই হিংস্র প্রাণীটি কি তা 2-1 জন ছাড়া অন্য কারো জানা ছিল না। আগেই বলেছি, আমি খুব শক্তিশালী ও সাহসী পুরুষ ছিলাম। সেই কারণে জমিদার বাবা আমাকে যথেষ্ট স্নেহ করতেন। তার আদেশে আমি বহুবার বন্দিশালার ভিতরে যাওয়া আসা করেছি। যখনই গেট পার হয়ে সুড়ঙ্গতে ঢুকতাম, সে সময় 2 জন মশালধারী আমার পাশে পাশে থাকত। তাদের মশালের আলোয় সারাটা বন্দিশালা ঘুরে ঘুরে দেখতাম। তবে ও মাথার লোহার গেট পর্যন্তই ছিল আমার সীমানা। সেই তালাবদ্ধ গেট খুলে ওদিকে যাওয়ার কোনো এখতিয়ার ছিল না কারো, আমারও নয়। মশালের স্বল্প আলোয় গেটের ওপাশে তেমন কিছু কখনো নজরে পড়েনি আমার। তবে মনে মনে একটা অনুমান করেছিলাম। জানতাম পিছন দিকে নদী আছে, সুতরাং সুড়ঙ্গ পথ বেয়ে হয়তো কুমির এসে বন্দীদের মৃতদেহ খেয়ে যায়। যাই হোক,
আমি একদিন এই রহস্য উদ্ঘাটনের জন্য এক কৌশল অবলম্বন করলাম। ওই দিন বিকেলে একজন বন্দীকে নিয়ে বন্দিশালায় রেখে আমি আর উপরে গেলাম না। একটা মশাল নিয়ে সারাটা বন্দিশালা ঘুরে ঘুরে দেখতে থাকলাম। যে 2-4 বন্দী আটক ছিল তাদের অবস্থা খুবই খারাপ। অর্ধোন্মাদ অবস্থায় তারা পড়ে আছে নিচের ঘরের কোনায়। প্রতিটি ঘরের সামনে লোহার শিক দেওয়া একটি করে দরজা। সবগুলো দরজা আলাদা আলাদা ভাবে তালাবদ্ধ। বন্দীরা আমাকে মশাল হাতে ঘুরতে দেখে তেমন কৌতূহলী হলো না। তবে যে বন্দীকে নতুন করে আটক করেছিলাম সে আমাকে গালি দিয়ে ও সাপসাপান্ত করে আমার 14 পুরুষ উদ্ধার করে ছাড়ল। কিন্তু এভাবে কতক্ষণ পারা যায়? শেষ পর্যন্ত এক সময় নিস্তেজ হয়ে বসে পড়ল ঘরের কোনায়। আমিও বেশ খানিক্ষণ ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে টানেলের শেষ প্রান্তে তালাবদ্ধ লোহার গেটে হেলান দিয়ে বিশ্রাম নিতে চেষ্টা করলাম। চারদিকে ঘোর অন্ধকার। একমাত্র মশালের মিটমিটে আলোয় সামান্য স্থান আলোকিত। তখন বিকেল না সন্ধ্যা বোঝা মুশকিল। বন্দিশালা নিস্তব্ধ। শুধু কোথায় জানি প্রাচীন এক তক্ষকের তক তক ডাক শোনা যাচ্ছে। এমন পরিবেশে মনটা দুর্বল হয়ে যায়। আমিও কেন জানি অস্বস্তি বোধ করছিলাম। হঠাৎ করে টানেলের নদীর প্রান্ত থেকে ছপ ছপ শব্দ ভেসে এলো। কে যেন পানি কাদা ভেঙে এগিয়ে আসছে গেটের দিকে। সঙ্গে চাপা গড় গড় শব্দ, যেন কোনো হিংস্র জন্তুর ক্রুদ্ধ গর্জন। এবারই প্রথম ভয় পেলাম আমি। একটু পিছিয়ে এলাম গেটটা ছেড়ে। মশালটা উঁচু করে ধরে গেটের ওধার থেকে কে আসছে দেখার জন্য চেষ্টা করলাম লোহার গারদের ফাঁক দিয়ে। ছপ ছপ শব্দটা ক্রমেই কাছিয়ে আসছে। সেই সাথে চাপা গর্জনটা আরো কর্কশ ও আরো উগ্র হয়ে কানে লাগছে। আমি তীক্ষ্ণ চোখে চেয়ে আছি অসীম কৌতূহল নিয়ে। কি আসছে কে জানে। মনে মনে ভয় পেলেও ভরসা ছিল যে লোহার গেটটা ভেতর থেকে তালাবদ্ধ। কোনো জন্তু জানোয়ারের পক্ষে ভাঙা সম্ভব নয়। টানেলের বাঁকা অন্ধকার জায়গাটা পার হয়ে আসতেই মশালের স্বল্প আলোয় দেখা গেল তাকে। আবছা অন্ধকার, একটা জমাট অন্ধকার, মানুষের মূর্তির মতো দেখতে। হেলে দুলে এদিকে আসছে মূর্তিটা। আমাকে দেখে ক্রুদ্ধ কর্কশ্বরে আওয়াজ তুলে প্রচন্ড বেগে ছুটে এসে লোহার দরজায় আঘাত করল। সেই আঘাতে ঝনঝন করে কেঁপে উঠল পুরনো দরজাটা। আমি ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে গেলাম এবং স্তব্ধ বিস্ময়ে লক্ষ্য করলাম মূর্তিটাকে। মশালের আলোয় বেশ ভালোভাবেই দেখা যাচ্ছিল তাকে। ভয়ঙ্কর বিভৎস এক নরপশু। মানুষের দেহধারী হলেও তার সারা মুখে, বুকে, পিঠে ঘন পশম, চটার মতো জাকড়া চুল, হাত দুটো লোমশ এবং গড়াদের মধ্য দিয়ে তা বাড়িয়ে দিয়েছে আমাকে ধরার জন্যে। হাতের আঙুলে লম্বা লম্বা তীক্ষ্ণ ধার নখ। চোখ দুটো অন্ধকারে বিড়ালের মতো চলছে। বড় বড় ধারালো দাঁত ঝকঝক করছে। মূর্তিটা প্রচণ্ড রাগে তীক্ষ্ণ গর্জন তুলে কাঁপিয়ে দিচ্ছে বন্দিশালা। বড় ভয়ঙ্কর সে দৃশ্য। এক মুহূর্তে বুঝলাম এ মানুষ নয়, পিশাচ। যেভাবে প্রচণ্ড শক্তিতে সে লোহার গেট ধরে টানছে তাতে আমি আতঙ্কে শিউরে উঠলাম। পুরনো গেট যে কোনো মুহূর্তে খসে পড়তে পারে। তারপর সেই ভয়ঙ্কর দানবের সাথে মোকাবেলা করা অসম্ভব ব্যাপার। আমি দ্রুত টানেলের অপর প্রান্তে ছুটে গেলাম, যেখানে দারোয়ান মোটু সিং পাহারা দেয়। লোহার গেটের ওপাশে বসেছিল সে। আমাকে এভাবে ভেতরে দৌড়ে আসতে দেখে অবাক হলো প্রথমে। ইতিমধ্যে পিশাচটার গর্জন ভেসে এসেছিল তার কানে, কিন্তু তাতে তেমন কোনো ভাবান্তর দেখা গেল না তার। শুধু বলল, পিশাচটাকে খেপিয়ে ভালো করনি মিশ্রজি, আজ ওকে খাবার না দিলে ঝামেলা বাঁধাবে। বলেই সে গেট খুলে আমাকে বাইরে বের করে এনে গেটে আবার তালা লাগিয়ে দিল। আমিও সরাসরি ফিরে গেলাম নিজের ঘরে। এর পরের ঘটনাটা অপর একজন বন্দির কাছ থেকে আমি শুনেছিলাম।
বড় মর্মান্তিক সেই ঘটনা। আমি পালিয়ে যাওয়ার পর পিশাচটা আরো খেপে যায় ও ঘন ঘন লোহার গেটটা ঝাঁকাতে থাকে। এক পর্যায়ে ঝনঝন করে ভেঙে পড়ে গেট। ভেতরে প্রবেশ করে দানবটা মশালের সেই আবছাল অন্ধকারে ভয়ঙ্কর মূর্তিটা সেই বন্দীকে ধরার জন্যে লোহার দরজার ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে দেয়। বন্দী সতর্ক ছিল, তার থাবা এড়িয়ে ঘরের কোণে সরে গিয়ে থরথর করে কাঁপছিল সে তখন। আর ব্যর্থ দানবটা হুঙ্কার দিয়ে কাঁপিয়ে তুলছিল বন্দিশালা। এ অবস্থা যে কতক্ষণ ধরে চলতো বলা যায় না। একসময় প্রধান দরজা খুলে জমিদার বাবু ও দুজন দারোয়ান মশাল হাতে ঢুকলো বন্দিশালায়। পিশাচটা তাদের দেখে পিছিয়ে গেল। এবার জমিদার বাবু ধমক দিতে থাকলেন, যা যা এখান থেকে, ওদিকে যা, তোকে খেতে দেব, যা বলছি। এভাবে ধমক দিয়ে সেই পিশাচটাকে আবার পিছনের টানেলে তাড়ালেন জমিদার বাবু। অন্ধকারে দাঁড়িয়ে সে তখনও গর্জন করছিল। শেষ পর্যন্ত জমিদার বাবুর নির্দেশে দারোয়ান দুজন একটা ঘর থেকে মুমূর্ষ একজন বন্দীকে বের করে এনে সুড়ঙ্গের মধ্যে ফেলে দিয়ে এলো পিশাচটার কাছে। সাথে সাথে শোনা গেল পিশাচটার পৈশাচিক উল্লাস ও গর্জন। সেই সঙ্গে ভেসে এলো হতভাগ্য বন্দীর মরণার্তনাদ। একসময় সেই গর্জন ও আর্তনাদ দূরে মিলিয়ে গেল। সেই রাতেই রাজমিস্ত্রি এলো, গেটটাও নতুন করে গাঁথা হয়ে গেল। আবার সবকিছু যেমন ছিল তেমনই রইল, যেন কোথাও কিছুই ঘটেনি। এই পর্যন্ত বলে দ্রুত উঠে গেলেন মিশ্রাজি। ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। আমি ব্যাগটা কাঁধে ফেলে হাজির হলাম নির্দিষ্ট প্ল্যাটফর্মে। ওখানেই আমাদের দুজনের ছাড়াছাড়ি। কাহিনীরও সেখানেই শেষ। তবে এখনো গভীর রাতে নির্জনে হাঁটতে হাঁটতে মিশ্রাজির ঘটনাটা মনে পড়লে শরীরে কাঁটা দিয়ে ওঠে।